আসসালামু আলাইকুম। এডুপূর্বের পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ম্যারাথন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অন্তর স্যার আছি তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 7 এর বার্ষিক পরীক্ষার জন্য প্রত্যেকটা অধ্যায়ের উপরে ম্যারাথন ক্লাসের অন্তর্ভুক্ত করে সাজেশন দেবো ইনশাআল্লাহ। যেইখানে আমি তোমাদেরকে প্রতিটা অধ্যায় বেসিস কোন কোন কোশ্চেন সলভ করতে হবে সেটা উদাহরণ থেকে হইতে পারে, অনুশীলন থেকে হইতে পারে এবং তার বাইরে আরো কিছু এক্সট্রা প্র্যাকটিস করা লাগতে পারে। সেই সাজেশনগুলো দিয়ে দিব, সেগুলো তোমরা সবাই খাতা কলম নিয়ে ঝটপট করে লিখে নিবা, ঠিক আছে? এবং এর পাশাপাশি মেজর যেই ফর্মুলাগুলো আছে, মেজর যেই ম্যাথে প্রবলেমসগুলো হইতে পারে, তুমি তোমার পরীক্ষায় যে জায়গাগুলোতে ভুল করতে পারো এবং কোন কোন যে মানে চ্যাপ্টারগুলোতে অ্যান্সার করলে তুমি মার্কস বেশি পাইতে পারো সেইগুলা আমি তোমাকে আজকে হাইলাইটস করবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা ফেসবুকে যুক্ত আছো তারা একটু কমেন্টস করে জানাও যে ক্লাস শুরু করার আগে সবকিছু রেডি কিনা, আমাদের তোমরা আমার সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, ভিডিও দেখতে পাচ্ছ কিনা। যুদ্ধে নামার আগে কি করতে হবে? আগে অস্ত্র দেখে নিতে হবে যে ঠিকঠাক গুলি করে কিনা, ঠিক না? তো তোমরা একটু কমেন্টস করো সবাই। না, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ক্লাস 7 এর বার্ষিক পরীক্ষার জন্য ম্যাথ ম্যারাথন ক্লাস, ঠিক আছে? এসএসসি ব্যাচের ক্লাস তুমি শিডিউল অনুযায়ী পেয়ে যাবা। তোমার এসএসসি শিডিউল প্রয়োজন হলে তুমি এডু পরিবারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে বা পেজ আছে সেখানে তুমি মেসেজ করতে পারো। মূলত আজকের ক্লাসটা ম্যারাথন ক্লাসটা আমাদের এডু পরিবারের যারা পেইড স্টুডেন্টস আছে তাদের জন্যও, কারণ আমরা আমাদের ক্লাস 7, 6, 8 এদের প্রত্যেকের জন্য আমরা বার্ষিক পরীক্ষাকে টার্গেট করে একটা মডেল টেস্ট এক্সাম নিয়েছিলাম। তো সেই মডেল টেস্ট এক্সামের রেজাল্ট আজকে একটা ডেমো পাবলিশ করা হয়েছে, আগামীকাল মার্কস সহ পাবলিশ করা হবে। তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো তারা সহকারে অন্যান্য যারা আছে সারা বাংলাদেশ থেকে তাদের জন্য আজকে এই ক্লাসটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। সব রেডি? ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহ। আচ্ছা, এইখানে পরীক্ষায় কি টাইপের কোশ্চেন হইতে পারে আগে আমি সেটা একটু ডেমো দিই। সেটা হচ্ছে তোমাকে মূলত সৃজনশীল অ্যান্সার করতে হবে 5টা। এই 5টা সৃজনশীল অ্যান্সার করার জন্য তোমাকে 8টা কোশ্চেন থাকবে, 8টার মধ্যে 5টার অ্যান্সার করতে হবে, ঠিক না? প্রত্যেকটার মার্কস হবে 10 করে, তাহলে 5 10 এ 50। এরপরে নতুন সংযোজন করা শর্ট কোশ্চেন যেটাকে তোমাকে অ্যান্সার করতে হবে 10টা। মূলত সেখানে 15টা কোশ্চেন থাকবে এবং তার ভিতর থেকে তোমাকে 10টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টা, 30টার মধ্যে 30টা অ্যান্সার করতে হবে, এখানে তো কোনো অপশন নাই। তাহলে 50, 20, 70 এবং 30, 100। তো আমার কথা হচ্ছে তোমরা এই জায়গাটাতে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? এই স্লাইডটার স্ক্রিনশট নাও, আমি ব্যাখ্যা করব যাতে তুমি বুঝতে পারো। দেখো, মূলত এইখানে যে বিষয়টা বলা হচ্ছে, এখানে তোমার পাটিগণিত থেকে 10 মার্ক আসতে পারে, একটা কোশ্চেন আসবে যেখানে অধ্যায় 1, 2 এবং 3 তোমাকে সমাধান করতে হবে। বীজগণিত থেকে আসবে 20 মার্ক, যেখানে অধ্যায় 4, 5, 6, 7, জ্যামিতিতে 10, অধ্যায় 8, 9, 10 এবং তথ্য উপাত্ত অধ্যায় 11, ঠিক আছে? এখন আমি যদি চিন্তা করি এই যে সিকিউ এর জন্য, স্ক্রিনশট নাও, হ্যাঁ, দিয়ে দেওয়া হবে। এই যে সিকিউ এর জন্য তুমি যেই চ্যাপ্টারগুলো পড়বা, ঠিক আছে? এখন ধরো তুমি এটা খেয়াল করে দেখো যে বীজগণিতের ক্ষেত্রে তুমি এই যে 20 মার্ক, 20 মার্কের জন্য তোমাকে পড়তে হচ্ছে 4, 5, 6, 7 4টা অধ্যায়। আবার তুমি যদি এই তথ্য উপাত্ত যে 10 মার্ক এইটার জন্য জাস্ট একটা চ্যাপ্টার অধ্যায় 11 এইটা যদি পড়ো তাহলে কিন্তু তুমি একটা কোশ্চেন শিওর কমন পাবা, ঠিক না? তাইলে আমাকে এইটাকে চিন্তা করতে হবে যে আমি এই অধ্যায় 11 যেটা আছে তথ্য উপাত্ত, এই চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই পড়বো। এইটাকে 3 স্টার দিয়ে রাখো, এটা কোনোভাবেই কি করবা না, এটাকে কি করবা না, এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না, এই অধ্যায় 11। এবং এরপরে এই যে পাটিগণিতের 1, 2, 3 চ্যাপ্টার আছে, এর মধ্যে কিন্তু পরিমাপ চ্যাপ্টার আছে, ঠিক আছে? 3 নাম্বার অধ্যায়। পরিমাপ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আরো বেশি, ক্লিয়ার? তাহলে আমরা পরিমাপটাকেও মার্কিং করে রাখবো। এরপরে তার মানে এইখান থেকে তুমি একটা কোশ্চেন পাইতেছো, এখানে পরিমাপ থেকে একটা কোশ্চেন পাইতেছো, দুইটা কোশ্চেন কিন্তু তুমি শিওর কমন পাচ্ছ। এরপরে বীজগণিত এবং জ্যামিতি। বীজগণিত পার্টটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি তুমি যদি এইভাবে চিন্তা করো যে 4, 5, 6, 7, আমি 4 আর 5 পড়বো, 6 আর 7 পড়বো না, বা 4, 5 পড়বো না, 6, 7 পড়বো, তাহলে তুমি পারবা না। কারণ হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে তোমাকে এই পুরা 4টা চ্যাপ্টারই কভার করতে হবে। কেন পড়তে হবে? কারণ হচ্ছে বীজগণিত একটা আরেকটার সাথে কানেক্টেড। সো তুমি যদি একটা অধ্যায় পড়ো বা 3টা অধ্যায় পড়লা, একটা অধ্যায় বাদ দিলা, দেখা যাবে ওইখান থেকে গ নাম্বারের কোশ্চেন দিয়ে দিছে, তখন কিন্তু তুমি মিলাইতে পারবা না। আমার কথা বুঝতে পারছো?
তার মানে বীজগণিত থেকে কোনো কিছুই তোমার বাদ দেওয়া যাবে না, অন্তত প্রত্যেকটা বিষয় তুমি একটু আইডিয়া রাখবা। ওকে, বাট তথ্য উপাত্ত এবং পরিমাপ এই দুইটা জিনিস একদম অ্যাকুরেট A to Z ফুল ক্লিয়ার করবা, তাহলে কিন্তু তুমি দুইটা সৃজনশীল অর্থাৎ 20 মার্কস ফুল কমন পাবা। আবার বীজগণিতের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন না যে তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাসে 4, 5, 6, 7 সবগুলো চ্যাপ্টারই আছে, তা কিন্তু নাই। কারোর হয়তো 5, 6 আছে, কারোর 6, 7 আছে। সো যেই দুইটা থাকবে সেই দুইটা পুরোপুরি পড়বা। আসো, এরপরে সংক্ষিপ্ত কোশ্চেনেরও একটা সাজেশন দেওয়া আছে, জ্যামিতির ক্ষেত্রেও সেম কথা বলা আছে। এবং অধ্যায়ের গুরুত্ব যদি আমি বলি, তাহলে প্রথমে আমি যে সামারিটা করলাম, পরিমাপ, তথ্য উপাত্ত, তারপরে বীজগণিত, তারপরে পাটিগণিত, তুমি সব জায়গাতে সেই একইভাবে গুরুত্ব দিবা। এইবার আসো, আমি যে বিষয়গুলো বলবো এগুলো সুন্দর করে লেখা শুরু করবা। দেখো 1.1 মূলদ ও অমূলদ সংখ্যা, এইখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে? এখান থেকে কোশ্চেন আসতে পারে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, বর্গ ও বর্গমূল সংশ্লিষ্ট সমস্যা। তো বেশিরভাগেরই এই চ্যাপ্টারটা নাই, মূলত আমরা সবগুলো চ্যাপ্টার দেখানোর চেষ্টা করছি, সেই জন্য এটাকে দেওয়া হয়েছে। ওকে, আমি স্কিপ করে পরের চ্যাপ্টারে যাই। তারপরেও এখন তোমার কাছে সাজেশন মানে কি মনে হইতে পারে, যে এই যে আমি দিছি উদাহরণ 4 এবং 5, অনুশীলনীর 3-এর গ, 4-এর গ, 5, 6, ঠিক আছে? তাহলে কি আমি স্যার শুধু এই 1.1 থেকে এই 1, 2, 3, 4, 5 পাঁচটা ম্যাথ পড়লেই কি আমি একদম 100% শিওর সব কমন পাবো? 100% বলে কোনো কিছু নাই, ঠিক না? বাট এই 5-6টা ম্যাথ তুমি সলভ করলে আশা করি আমি যে এই সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা। পরীক্ষার আগে এটা তোমার জন্য ইম্পসিবল ব্যাপার যে তুমি সারা বই সলভ করবা, এবং এটা সবচেয়ে বোকামির কাজ হবে। তুমি সারা বছর কি পড়ে আসছো তার উপরেই তোমার রেজাল্টটা ভ্যারি করবে। হ্যাঁ, এইভাবে প্রিপারেশন নিলে কি হবে, তুমি অন্তত 70 to 80% মার্কস তুমি 100% শিওর করতে পারবা। বাকি যে 20%, এই 20% অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে তুমি বিগত 6 মাস কি পড়াশোনা করছো তার উপরে, ঠিক আছে? তো যার যেভাবে পড়াশোনা আছে সে অনুযায়ী তুমি আউটপুট অবশ্যই পাবা, বাট আরেকটু ভালো করার জন্য এই সাজেশনটা ফলো করবা। এখানে উদাহরণ 4, 5 লিখে নাও, তোমরা তো পরে যায় মনে করো যে আবার খুঁজে পাবা না, আবার রিপিট করতে বলবা, লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, যার যেটা ভালো মনে হয়। উদাহরণ 4, 5 অনুশীলনের 3-এর গ, 4-এর গ, 5 এবং 6, আর বইয়ের পৃষ্ঠা নাম্বার 7 এবং 6-এর 2। ওকে, 1.2 এর ক্ষেত্রে যদি আমি বলি, 1.2 এর ক্ষেত্রে পড়বা উদাহরণ 3, 10, 11 এবং অনুশীলনের 20, 21, 23, 24 আর বইয়ের পৃষ্ঠা নাম্বার 12। এর বাইরে এখন অনেকেই কি আছে, ও একটু 4 লাইন বেশি বুঝে, ও চিন্তা করবে যে না এই আমি তো এই অল্প কয়টা ম্যাথ পড়ে তো আমি কমন পাবো না, এই চিন্তা করতে যাও না। অন্তত এখন ঠিক যেভাবে গত 6 মাস এর উপরে ভরসা করছো, আমাদের উপরে ভরসা করে পড়াশোনা করছো, তাহলে এখন তোমার কাজ হবে আমাদের উপরে আরেকটু ভরসা করা। হ্যাঁ, এইটা তো বললামই 100% তুমি কমন পাবো না, বাট প্রিপারেশন হবে এবং তোমার এক্সাম ভালো হবে, এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। সো লিখে নাও উদাহরণ 3, 10, 11 অনুশীলনের 20, 21, 23, 24 এবং পৃষ্ঠা নাম্বার 12। আচ্ছা, তারপরে 2 নাম্বার সমানুপাত ও লাভ ক্ষতি, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে তোমার পাটিগণিত থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, পরিমাপ এবং সমানুপাত ও লাভ ক্ষতি। সো এইটা কোনোভাবেই কি করা যাবে না, মিস করা যাবে না। এই চ্যাপ্টারটাতে কিছু কনসেপ্ট আছে, ত্রৈরাশিক কি, সমানুপাত কি, চতুর্থ সমানুপাত কেমনে বের করতে হয়, এই বিষয়গুলা স্কিপ করবা না এবং এভাবে পড়বা। জাস্ট এই কয়েকটা ম্যাথ একদম শর্ট সাজেশন বলতে যেটা বোঝাই সেইটাই দেওয়া হয়েছে, একেবারেই শর্ট সাজেশন, ঠিক না? দেখো উদাহরণ 6, 8 অনুশীলনী 10, 11, 12, 16 ম্যাথগুলা সব যদি তুমি মানে পুরা বইয়ের এভাবে সাজেশন দেওয়া আছে, ওভারঅল সব মিলায় হয়তো 70 থেকে 80টা ম্যাথ হইতে পারে, যেটা পরীক্ষার আগে তুমি যে 1 দিন বা 2 দিন সময় পাবা ওই সময়টুকু ইনাফ তোমার জন্য এই ম্যাথগুলা সলভ করা। যদি পছন্দ হয় এরকম সাজেশন, তাহলে এখন কি করতে হবে, যারা আসো তারা সবাই এই লাইভটা শেয়ার করে দাও। 1 মিনিট সময় দিলাম, আমি চাই তোমরা যতজন আসো, ঠিক আছে, 25 জন দেখতে পাচ্ছি আমি, এই পোস্টটা যেন 25টা শেয়ার হয়, ঠিক আছে? সবাই এখনই এই সময় লাইভটা শেয়ার করে দাও দ্রুত, এইটা তুমি চাইতেই পারি, ঠিক না? জাস্ট শেয়ার করো। ক্লাস ভালো আছে আলহামদুলিল্লাহ। স্যার এই ম্যাথগুলো করলেই কি কমন পাবো? ওই যে বললাম 100% গ্যারান্টি দেওয়া তো পসিবল না, বাট তোমার একটা টোটাল প্রিপারেশন হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি পুরো চ্যাপ্টারের সাথে পুরো বইয়ের সবগুলোই সাজেশন দিয়েছি যাতে তোমার কোনো কিছু স্কিপ না হয়। তাহলে সবাই লাইভ শেয়ার করো দ্রুত। মাত্র একজন শেয়ার করছে, পুরা 20-22টা শেয়ার হইতে হবে, তারপর আবার পড়াবো।
সবাই শেয়ার দিয়ে ডান লেখো, শেয়ার দিয়ে কমেন্টসে ডান লেখো, ঠিক আছে? দেখি কে কে এডু পরিবারকে এবং আমাকে ভালোবেসে পোস্টটা শেয়ার করতেছো। শেয়ার করে ডান লেখো। আচ্ছা, নাজমা খানম ডান, ওকে। তারপরে আরো আরো সবাই সবাই শেয়ার করে ডান লেখো, দ্রুত, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, তাড়াতাড়ি। রেবেকা সুলতানা ডান, ওকে, থ্যাংক ইউ আপু। সমানুপাত ও লাভ ক্ষতি এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো পড়বা, ঠিক আছে? স্ক্রিনশট নাও বা তুলে নাও। উদাহরণ নাম্বার 15, 16, 18 এবং অনুশীলনী 9, 10, 11, 12, 13 আর বইয়ের হচ্ছে 30 পৃষ্ঠার 1 এবং 2। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আফিয়া সুলতানা থ্যাংক ইউ। এটা উম্মে হানি মীরা থ্যাংক ইউ আপু। মৌসুমী ইয়াসমিন সোমা জি স্যার, সাজেশনটা অনেক ইউজফুল। তাইলে ওকে, যদি ইউজফুল হয় তাইলে কি করবা, শেয়ার করবা, যাতে তোমার ফ্রেন্ডও কি হইতে পারে, উপকৃত হইতে পারে। এখন আবার চিন্তা করতে পারে না আমার ফ্রেন্ডকে শেয়ার করলে যদি ভালো করে। এখানে তো মনে করো যে মানে এমন না যে তোমরা সবাই ভালো রেজাল্ট করলে মানে লস আছে, লস তো নাই, ঠিক আছে? পড়ো পড়ো, পড়াশোনা করো, ওকে। নেক্সট, এরপরে আসো অধ্যায় 2 এর আরো কিছু প্রবলেম আছে, গতি বিষয়ক সমস্যার উদাহরণ। এটা মূলত ওই যে নৌকার বিষয়গুলো আছে না, গতির যে প্রবলেমস গুলো আছে সেইগুলো, ঠিক আছে? উদাহরণ পড়বা 21, 22, 2.3 এর, এটা মেইনলি 21, 22 অনুসরণীর থেকে 14, 15, 16, 18, 21, 22, 25, 26। শোনো, বারবার একই কোশ্চেন করতেছো স্যার, এই অল্প এই কয়টা পড়ে হবে কিনা? তুমি কমন না পাইলে পরীক্ষা দিয়ে আসো, যদি এই টাইপের এখানে যে সাজেশনগুলো দিছি যদি এর বাইরে মানে এই টাইপের বাইরে ম্যাথ করে হুবহু কমন পড়ানো যায়। এখন আমি নাম দিলাম যে হচ্ছে অন্তর নৌকা স্রোতের অনুকূলে যাইতেছে হচ্ছে 5 কিলোমিটার বেগে, ঠিক আছে? আর স্রোতের প্রতিকূলে ফেরত আসলো 3 কিলোমিটার বেগে। তো পরীক্ষার হলে যায় দেখলা যে না, অন্তর স্যারের জায়গায় মিরাদুল স্যারের নাম দেওয়া, যে মিরাদুল স্যার যাইতেছে হচ্ছে 8 কিলোমিটার বেগে অনুকূলে আর প্রতিকূলে 5 কিলোমিটার। বললা স্যার কমন তো পড়ে নাই, তাইলে হইলো? বাট যেই টাইপ আছে এই টাইপে তুমি কমন পাবা, নো টেনশন, বিশ্বাস করতে শিখো, ঠিক আছে? হ্যাঁ, এটা অনুশীলনী 2 ম্যাথ একটু দেখাই দিব, খুব ফাস্ট যাব, আমি জানি মোটামুটি তোমাদের এগুলো সবই কমপ্লিট, তারপরেও ওকে। দেখো কি টাইপের কোশ্চেন আসতে পারে তারও একটা এক্সাম্পল এখানে আমি দিছি। 195 গ্রাম ওজনের একটা গহনায় তামা ও দস্তার অনুপাত 3:4। তাইলে দেখো তামা ও দস্তার অনুপাত হচ্ছে 3:4 আর দস্তা ও রূপার অনুপাত 2:3। তার মানে এইটা তুমি পরীক্ষায় যখন লিখবা তখন একটু এভাবে লিখে নিবা, কিরকম, যে তামা অনুপাত দস্তা সমান 3:4 এবং দস্তা ও রূপা, ঠিক না, দস্তা ও রূপা সমান 2:3। এখন আমি নিচে নিচে লিখছি অনুপাত 2টা, এইটা একটা টেকনিক। তোমাদের মধ্যে অনেকেই আছে কি করে পাশাপাশি লেখে, তুমি যখন পাশাপাশি লিখবা তখন তোমার ব্রেনে কাজ করবে কম। এখন দেখো তো এই ব্যাপারটা মিলছে কিনা, এরকম যে তামা ইস্টু দস্তা এবং দস্তা ইস্টু রূপা, তার মানে এই যে এই দুইটা কেমন একই ক্যাটাগরির, ঠিক না? ওকে, তাইলে এরপরে বলতেছে প্রদত্ত অনুপাত সমূহের ধারাবাহিক অনুপাত বের করো। কি বলছে? ধারাবাহিক অনুপাত। তার মানে আমাকে কিভাবে সাজাইতে হবে? আমাকে সাজাইতে হবে তামা অনুপাত দস্তা অনুপাত রূপা। যখন আমি এরকম ধারাবাহিকভাবে সাজাইতে যাব তার মানে কি আমাকে এখানে এমন একটা মান বের করতে হবে যে দস্তার যেই পরিমাণ তামার সমান ঠিক দস্তার ওই পরিমাণ কতটুকু রূপার সমান। তার মানে দস্তাটা কিন্তু ফিক্সড একটা মান থাকবে, অর্থাৎ দস্তার যে পরিমাণ সেটা থাকবে কি ফিক্সড। এখন আমি যদি দস্তা ফিক্সড করতে যাই, তুমি প্রথম অনুপাতের ক্ষেত্রে দেখো এখানে দস্তা আছে কত 3, আবার এখানে দস্তা আছে কত 2, সরি এখানে দস্তা আছে 4 আর এখানে আছে 2, তার মানে কি দুই জায়গায় দুই রকম আছে। বাট আমাকে এই দুই জায়গায় একই জিনিস নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? জাস্ট এইখানে যত থাকবে সেই সংখ্যা দিয়ে এই দুইটা অনুপাতকে গুণ করবা, আবার এই নিচের অনুপাতে দস্তা যত আছে সেই সংখ্যা দিয়ে উপরের দুইটাকেও গুণ করবা। তার মানে 3:4কে তুমি এই 2 দিয়ে গুণ করবা, আবার এই 2:3কে তুমি 4 দিয়ে গুণ করবা। তাহলে আমি কি পাবো আমি একটু দেখাই। হ্যাঁ দেখো 3:4কে আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে 6:8। আবার এইটাকে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো 8:12, ঠিক না? 4 দিয়ে গুণ করলে তাহলে আলটিমেটলি এখন কি হইলো, এই 8 হচ্ছে 6 এর সমান এবং এই 8 হচ্ছে রূপার 12 সমান। তাহলে এই তিনটাকে আমি কম্বাইন করে লিখতে পারি
এখানে লিখে দিলাম, হ্যাঁ, যে 6:8:12। ব্যাস হয়ে গেল। এইভাবে আমি কি বের করব? ধারাবাহিক অনুপাত বের করব। দেন তোমাকে বলছে গহনাটিতে ধাতব পদার্থের পরিমাণ বের করো। ধাতব পদার্থ মানে কোনগুলা? এই যে তামা, দস্তা, রূপা, এই প্রত্যেকের কি বের করতে হবে? পরিমাণ বের করতে হবে। ওকে, আমি যদি একটু দেখাই যে আমাদের ধাতু ছিল কয়টা? তামা, দস্তা এবং রূপা, এবং এর অনুপাত আমরা পাইছি কত কত? 6, 8 এবং 12। এরপর দেখো এইখানে গ্রাম কত ছিল, টোটাল কত ছিল? 195 গ্রাম। মোট কত? 195 গ্রাম। যখন ক্লাস করাই তখন কিন্তু আমি এই বিষয়টা বলছিলাম যে অনুপাতের যে অঙ্কগুলা থাকবে, অনুপাতে কার কতটুকু পরিমাণ, এইটা তুমি বের করতে গেলে তোমাকে অনুপাতের মান লাগবে এবং মোট লাগবে, যে মোট কতটুকু আছে। তার মানে ধরো এখানে তামা একজন, দস্তা একজন এবং রূপা একজন। এবার তুমি এই যে অনুপাতে যে মানগুলা আছে এগুলাকে যোগ করবা। কি করবা? যোগ করবা। তাহলে তুমি লিখবা এরকম যে অনুপাতগুলোর যোগফল সমান 6, 8, 12। তার মানে কত হইলো? 12 8 20 আর 6 26। ঠিক আছে, অনুপাতগুলোকে প্রথমে যোগ করে নিবা। এবার চিন্তা করো, তার মানে এই 195 গ্রাম যে গহনাটা ছিল সেইটাকে তুমি 26 ভাগে কি করছো? ভাগ করছো। 26 ভাগে ভাগ করছো। এর মধ্যে তামা আছে কত ভাগ? 6 ভাগ। তামা আছে কত ভাগ? 6 ভাগ। তাহলে আমি যখন তামার পরিমাণ বের করব তখন আমি লিখব যে তামার পরিমাণ সমান, দেখো মোট কয় ভাগ? 26 ভাগ। তার মানে তামা কয় ভাগ? 6 ভাগ। তাহলে মোট থাকবে নিচে, উপরে থাকবে যার পরিমাণ বের করতেছো সেইটা। তুমি তামার পরিমাণ বের করতেছো, তাহলে উপরে থাকবে 6। ঠিক আছে, এবার চিন্তা করো তামার 26 ভাগ সমান 195 হয় এবং এর পাশে গুণন 195। এবার তুমি যদি ভাগ করো তাহলে কি করা যায় দেখি। 2 দিয়ে ভাগ করলে 3, 13। তাহলে এখানে 13 1 13, 6 5, 5 13 65। তার মানে তামা থাকবে তোমার 3 15 45 গ্রাম। তামা কতটুকু থাকবে? 3 15 45 গ্রাম। তাহলে অনুপাতের ম্যাথগুলোর ক্ষেত্রে আমার প্রথম কাজ হবে যে অনুপাতের মানটা দেওয়া আছে সেই অনুপাতগুলোর যোগফল, সেই অনুপাতগুলোর কি যোগফল বের করব। কোশ্চেন থেকে মোট নিব, যে মোট কতটুকু পরিমাণে আছে। তারপরে যার পরিমাণ বের করব তাকে উপরে রাখবো, নিচে মোট লিখব এবং মোট অনুপাত লিখবো এবং গুণন দিয়ে কতটুকু পরিমাণ টোটাল ছিল 195 গ্রাম, 200 গ্রাম, সেটা লিখে ভাগ করে যা পাবো তাই হবে আমার তামার পরিমাণ বা ওইটার পরিমাণ। যদি তাই হয় তাহলে আমাকে একটু তোমরা কমেন্টস করে জানাও যে দস্তার পরিমাণ কত। আচ্ছা, রেবেকা সুলতানা বলছে 60। তো আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো দস্তা কতটুকু ছিল? 8। আমি কি বলছি? যার পরিমাণ বের করব সেটা থাকবে উপরে, নিচে থাকবে মোট অনুপাত এবং উপরে থাকবে কি, তার পাশে থাকবে কি, পরিমাণ। ঠিক না? ওকে ফাইন। 2 দিয়ে কাটলে 4, 13, এখানে কাটলে কত পাইছিলাম? 15। তাহলে 4 15 60। হ্যাঁ, রেবেকার অ্যান্সার কারেক্ট। তার মানে দস্তার পরিমাণ থাকবে 60। ঠিক সেম প্রসেসে রূপারটাও বের করবা। আসো এরপরে গ নাম্বারে আসি। এই গহনায় কতটুকু দস্তা মিশ্রিত করা হলে দস্তা ও রূপার অনুপাত পূর্বের অনুপাতের ব্যস্তানুপাতিক হবে? দেখো এখানে 3টা পয়েন্ট। সেটা হচ্ছে তোমাকে দস্তা মিশাইতে হবে। কতটুকু দস্তা মিশাইতে হবে? ঠিক যেই পরিমাণ দস্তা মিশালে এর আগের গহনাতে দস্তা ও রূপার যে অনুপাত ছিল, কত অনুপাত ছিল? দস্তা ও রূপার অনুপাত 2:3। 2:3। অর্থাৎ এই গহনাটাতে যেখানে দস্তা ও রূপার অনুপাত 2:3, এই জায়গাটাতে আমি ঠিক আর কতটুকু দস্তা মেশালে এই অনুপাতটার ব্যস্তানুপাতিক হবে? তার মানে কি ব্যস্তানুপাতিক মানে কি? বিপরীত। অর্থাৎ এইখানে দস্তা অনুপাত রূপা যেটা হচ্ছে 2:3, বাট
আমি যখন এমন পরিমাণ দস্তা মেশাবো যে সেই অনুপাতটাতে দস্তা হয়ে যাবে 3 আর রূপা হয়ে যাবে কত 2। এই ম্যাথগুলোর ক্ষেত্রে কি করবা দেখো, এখন এই ঠিক ম্যাথটার ক্ষেত্রে আমাকে আবার আগের পরের পেজে যাইতে হবে। এইখানে আমরা তামা পাইছিলাম কতটুকু 45 গ্রাম, দস্তা পাইছি কতটুকু 60 গ্রাম, আর রূপা পাবো কতটুকু। তাহলে আমি একটু দেখি, এখানে যদি 12 থাকে তাহলে 12/26 গুণন 195, তাহলে 13 দুগুণে 26, এখানে হবে 15, 2 দিয়ে কাটলে 6, 90, তাহলে রূপা থাকবে কত 90। এবার চিন্তা করো যে ওই গয়নাতে তোমার দস্তা ছিল 60 আর রূপা ছিল কত 90। একদম সিম্পলি চিন্তা করো, তুমি আগের যে গয়নাটা ছিল সেই গয়নাতে তোমার দস্তা ছিল 60 আর রূপা ছিল কতটুকু 90, বাট বলতিছে কতটুকু দস্তা মেশালে অনুপাত 3:2 হয়, ঠিক না? আমাদের দেখলাম, তার মানে কি হবে এইটা, এই যে দেখো 3:2, তার মানে কি এটা আগে আসবে এটা পরে যাবে। যদি তাই হয় তার মানে কি হইতে হবে, এখানে হইতে হবে কত 90 আর এখানে কত হইতে হবে 60। বিষয়টি এরকম না? ওকে ফাইন। এবং যদি ঠিক তাই হয় তাহলে দেখো তো এবার আগের বার দস্তা কত ছিল 60 গ্রাম, বাট দস্তা বানাইতে হবে কত 90 গ্রাম, তাহলে দস্তা কতটুকু যোগ করতে হবে 30 গ্রাম। শেষ। ম্যাথগুলো দেওয়া আছে, এই ম্যাথগুলো খুবই সহজ, এগুলো আমি করলাম না, এই সাজেশনটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। মূলত এই সাজেশনের এইগুলো থেকে যে কমন পড়বে ব্যাপারটা এরকম না, এইখানে তোমাকে একটা দুটো ডেমো দেওয়া হয়েছে যাতে তুমি এগুলো কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো, এবং এই প্র্যাকটিস করলেই তোমার মোটামুটি কভার হয়ে যাবে। চলো ওকে, এবার আমরা একটা ম্যাথ দেখি। আচ্ছা, তামা দস্তারি, এই যে কাজের অঙ্ক, এই যে কাজ ফেলে রাখা, ঠিক আছে? যে ধরো তুমি একসাথে কাজ করতেছিলাম, কাজ করতে করতে আমি বললাম যে আমার আর ভালো লাগতেছে না, আমি চলে গেলাম, ঠিক আছে? এবার বাকি কাজ তুমি করো। এখন আমি চলে গেলে বাকি কাজকে তুমি একা করতে পারবা কিনা, অথবা যেই টাইমে এই কাজটা জমা দেওয়ার কথা ছিল আমি চলে যাওয়ার ফলে তুমি সেই টাইমের মধ্যে এই কাজটা জমা দিতে পারছো কিনা, অথবা আমি চলে যাওয়ার কারণে তুমি তার আগে দিছো কিনা, বা আমি চলে যাওয়ার কারণে তুমি আরো কতদিন এক্সট্রা লাগাইছো, এই সবকিছুই এই ম্যাথ থেকে বের করতে হবে। এখন ঠিক একই টাইপের ম্যাথ আসে খাবারের ক্ষেত্রে। এখানে দুইটা পয়েন্ট আছে, যেমন ধরো যদি খাবার থাকে যে 10 জন মানুষের 20 দিনের খাবার আছে, 10 জন মানুষের 20 দিনের খাবার আছে, এবার চিন্তা করো তো যদি এইখান থেকে মানুষ চলে যায়, তার মানে কি 10 জন যেই খাবার 20 দিন ধরে খাইতো, মানুষ যদি চলে যায় তাহলে খাবার বেশি দিন ধরে খাবে না কম দিন ধরে খাবে? আগে যে কয়দিন খাইতো তার চাইতে বেশি দিন ধরে খাবে, ঠিক না? আচ্ছা, ঠিক একইভাবে তুমি আমি আরো 3-4 জন মিলায়ে যে কাজটা 15 দিনে করতে পারতাম, যদি এইখান থেকে মানুষ চলে যায় তার মানে কি আমরা মানুষ কমে গেলাম, শক্তি আমাদের কমে গেল, তখন আমাদের কি হবে, কাজ করতে আরো বেশি সময় লাগবে। আর যদি মানুষ অ্যাড হয়, আরো যদি আমরা 2-4 জনকে হায়ার করে নিয়ে আসি তাহলে কি হবে, এই কাজটা করতে সময় কম লাগবে। আবার এই খাবারের ক্ষেত্রেও সেম কাহিনী, যদি 2-4 জন মানুষ এক্সট্রা চলে আসে তাহলে কিন্তু আমার কি হবে, ওই খাবারে আর এক্সপেক্টেড দিন যাবে না, তার চাইতে কম দিন যাবে। তো আমরা ম্যাথটি একটু দেখি। 30 জন শ্রমিক 24 দিনে একটা বাড়ি তৈরি করতে পারেন। আচ্ছা, তাহলে 30 জন শ্রমিক 24 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরু করার 6 দিন পর খারাপ আবহাওয়ার কারণে 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। একটু খেয়াল করো যে 30 জন শ্রমিক 24 দিনে একটা বাড়ির কাজ করতে পারে, তুমি কাজটি স্টার্ট করছো, তার মানে এই যে 30 জন, এই 30 জন একসাথে 6 দিন কাজ করছে, ভালো কথা। তারপরে আবার যে 6 দিন, সেই 6 দিনের কাজ কেমন ছিল, বন্ধ, তার মানে কেউ কোনো কাজই করতে পারে নাই। ওকে, এবার আসো, বাড়িটি 10 দিনে করতে মোট কতজন শ্রমিক লাগবে, এটা আমার ক নাম্বারের কোশ্চেন, এটা খুবই ইজি। ওকে, তাইলে আমরা যদি দেখি কি হিসাব দাঁড়াইলো, যে 30 জন শ্রমিক, আচ্ছা এটাকে আমি উল্টায় লিখি, হ্যাঁ কিভাবে লিখবা, 24 দিনে বাড়িটি তৈরি করে 30 জন শ্রমিক,
তোমাকে কি বলছে 10 দিনে তৈরি করতে কতজন শ্রমিক লাগবে, 10 দিনে তৈরি করতে কতজন শ্রমিক লাগবে। এই যে শ্রমিক লাগবে যেইটা বের করতে বলবে সেইটা সবসময় ডান পাশে রাখবা। ঠিক আছে, তাহলে 24 দিনে বাড়িটি তৈরি করতে 30 জন শ্রমিক লাগে, তাহলে একদিনে বাড়িটি তৈরি করতে কতজন লাগবে। একদিনে তৈরি করতে কি মানুষ বেশি লাগবে না কম লাগবে বলো তো। একদিনে তৈরি করতে মানুষ বেশি লাগবে না কম লাগবে। আফিয়া সুলতান, এই অঙ্কগুলো ভালো লাগে না। হ্যাঁ, কথা সঠিক, এই অঙ্কগুলো কারোরই ভালো লাগে না, কিন্তু সত্যি হচ্ছে এটাই যে এই অঙ্কগুলোই পরীক্ষাতে আসবে। একটু বোঝার চেষ্টা করো মাথাটা দিয়ে, এগুলো খুবই সহজ অঙ্ক। তুমি নর্মালি চিন্তা করো যে 24 দিনে একটা বাড়ি, তোমার বাড়িটা তৈরি করতে হবে, তুমি 30 জন শ্রমিক লাগাইছো। এখন তুমি চিন্তা করলা যে না আমার 24 দিন না, আমার বাড়িটা আরো আগে লাগবে, 10 দিনের মধ্যে বাড়িটা লাগবে। তখন কি তুমি শ্রমিক মানে কমে আসবে না শ্রমিকের পরিমাণ আরো বাড়বে। নর্মাল চিন্তা করো, শ্রমিকের পরিমাণ আরো বাড়বে। তার মানে যেই দুইটা মান দেওয়া আছে তুমি সেই দুইটা মান কি করবা, গুণন করবা। 30 গুণন 24 জন শ্রমিক, একদম চোখ কান বুঝে, কোনো চিন্তা করার দরকার নাই। আমি দিন কমায় নিয়ে আসছি, তার মানে আমাকে দিন কমে আসছে মানে আমার লেবার শ্রমিক বেশি লাগাইতে হবে, তাই আমি গুণ করে দিছি। এরপরে দেখো এই যে লাইনটা তুমি পাইলা, এটা কি একদিনে বাড়িটি তৈরি করে এতজন শ্রমিক। ভালো কথা। এখন তুমি চিন্তা করতেছো যে না আমি একদিনে, এটা তো অবাস্তব বিষয় হয়ে গেল। ঠিক আছে, আপনারা 10 দিনে করেন। তার মানে ধরো একদিনে যখন তুমি করতে চাইছো, তখন মিস্ত্রি বলতেছে, লেবার বলতেছে যে ভাই আপনি একদিনে করবেন, এই তো প্রায় 600 লোক লাগবে একদিনে করতে গেলে, এবং এটা একটা গ্যাঞ্জাম বাজে যাবে। তুমি যখন বললে আচ্ছা ঠিক আছে তাহলে একদিন বাদ দেন, আপনি 10 দিনে করেন। তার মানে কি একদিনে যদি 600 জন লাগতো, কথার কথা, তাহলে 10 দিন যখন হইলো তখন কি আর 600 জন লাগবে না, তো কম লাগবে। তার মানে এবার কি করব আমি, যখন 10 দিনে বলবে 10 দিনে বাড়ি তৈরি করে, তার মানে এখন কি হবে দেখো, কমে আসবে যেহেতু, তাহলে এই মানটা আগের মানটার সাথে তুমি ভাগ করে দিবা। তাহলে 30 গুণন 24 ভাগ হইতেছে 10 জন শ্রমিক। এবার কাটাকাটি করো, 3 3 24 এবং 72। তার মানে 10 দিনে বাড়িটা তৈরি করতে আমার 72 জন শ্রমিক লাগবে। আফিয়া সুলতানা, এবার বলো তো আপু এটা বুঝছো কিনা। আফিয়া কমেন্টস করছিল, একটু বলো তো দেখি এবার ক্লিয়ার কিনা। একটু চিন্তা করবে এভাবে, ঠিক আছে, চিন্তা করার ডেপথ বাড়াইতে হবে। উম্মে হানি মীরা ঠিক বলছো আপু। নাজমা খানম হ্যাঁ সঠিক। তাসনুবা আনোয়ার হ্যাঁ বেশি লাগবে, গুড। ওকে, এখন তোমরা 19 জন আছো লাইভে, এই 19 জন তো ফেসবুকেই দেখতেছো ক্লাসটা, ঠিক না? তাহলে 19 জন যদি ফেসবুকে থাকো, বাট শেয়ার হয়েছে মাত্র কয়টা, 5টা, তাইলে এটা কি ঠিক হইলো বলো? তোমরা এতদিন ধরে আমার ক্লাস করতেছো, অন্তত এটা তো ঠিক না। আমি তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস করাইতেছি, এইটুকু আমি ডিজার্ভ করি না? ডান। তাহলে যে সবচাইতে বেশি বার শেয়ার করবে, বেশি গ্রুপে শেয়ার করবে, সে পাবে এডুপোরের পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার। আগামীকাল ঠিক সন্ধ্যা 6টার সময়, আগামীকাল ঠিক সন্ধ্যা 6টার সময় তোমরা দেখবে আমাদের সকল টিচার, এডু পরিবারের আরো যারা আছে তারা সবাই মিলে একটা লাইভ হবে, একদম অফিসিয়ালি। এই যে একটা বছর তোমরা আমাদের সাথে ক্লাস করছো এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? তো যে সবচেয়ে বেশিবার বেশি গ্রুপে শেয়ার করবে তার জন্য আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় একটা আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হবে, এবং এটা খুবই আকর্ষণীয় হবে। এখানে সবকিছু দেখা যায়, কে শেয়ার করছো, কে শেয়ার করো নাই, কোন গ্রুপে শেয়ার করছো, কতটা শেয়ার করছো, সবকিছু। যে সবচেয়ে বেশি গ্রুপে শেয়ার করবে তার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। ওকে, ওকে, চলো তাহলে লোকজনের হিসাব বাদ, এবার আমরা পরেরটাতে যাই। এখন এই যে 6 দিন কাজ করার পর মোট কাজের কত অংশ অবশিষ্ট রইল। আচ্ছা, 6 দিন কাজ করার পরে মোট কাজের কত অংশ অবশিষ্ট রইল। তাহলে এখানে মোট কাজ যেটাকে বলা হচ্ছে, এই ম্যাথের ক্ষেত্রে তুমি ধরে নিবা মোট কাজ হইতেছে এক, কত মোট কাজের পরিমাণ ধরবা কত, তুমি মোট কাজ ধরে নিবা 1 অংশ, কত 1 অংশ, মোট কাজকে ধরবা 1 অংশ। ওকে ফাইন। এবার দেখো 6 দিন কাজ করার পরে মোট কাজের কত অংশ হয়েছে 6 দিনে। তাইলে আমরা দেখি যে
কি ছিল যে 30 জন শ্রমিক ওই বাড়ির কাজটা করতে পারে 24 দিনে, ঠিক না? ওকে, তাহলে 6 দিনে আসলে কতটুকু করতে পারে সেটা আমরা আগে একটু বের করি। এই 30 জন শ্রমিক 24 দিন ওই কাজটা করতে পারলো, তার মানে কি? আর আমি ধরলাম মোট কাজ সমান 1 অংশ, তার মানে 30 জন শ্রমিক 24 দিনে 1 অংশ কাজ করে, ঠিক আছে? ওকে ফাইন, তাইলে 30 জন শ্রমিক 24 দিনে কাজ করে 1 অংশ। ওকে, তাহলে সুতরাং 30 জন শ্রমিক কিন্তু কমে নাই, একদিনে কাজ করে। এবার চিন্তা করো 30 জন 24 দিনে যেই কাজ করতো, তাহলে 30 জন একদিনে কি কাজ বেশি করবে না কম করবে? অবশ্যই কম করবে। কম করলে কি হবে? ভাগ, তাহলে একদিনে করবে 1/24 অংশ। আর কোশ্চেনে বলা ছিল 6 দিনে কত অংশ কাজ করে, তাহলে 30 জন শ্রমিক কিন্তু কমে নাই 6 দিনে। এবার দেখো একদিনে যদি কমে তাহলে 6 দিনে কি হবে? বাড়বে, তাহলে 1 বাড়লে কি হবে? গুণন 6/24, তাহলে 6 দিয়ে কাটলে কত? 4, তার মানে 1/4 অংশ। তার মানে 30 জন শ্রমিক 6 দিনে 1/4 অংশ কাজ করে। এইটা তুমি নিজে নিজেও চিন্তা করতে পারো যে একটা কাজ 24 দিনে হয় ফুল, 24 দিনে কি হয়? ফুল হয়, তাহলে 6 দিনে কতটুকু হয়? তার মানে কি 24 দিনে ফুল করছে, 12 দিনে অর্ধেক করছে, তাহলে 6 দিনে তার অর্ধেক করছে, তাহলে অর্ধেক মানে হচ্ছে 1/2, আর তার অর্ধেক মানে 1/4, এই যে 1/4। এখন এইটা তো আর আমাকে এভাবে লিখলে তো আর হবে না পরীক্ষা, আমাকে ইন ডিটেইলসে লিখতে হবে। হ্যাঁ বলো, বুঝছো এটা? এবং তুমি এই টেকনিকটা কখন খাটাবা? এই যে 1/2 1/4 এটা তুমি খাটাবা তোমার এমসিকিউ ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? এমসিকিউ যখন এগুলো আসে তখন যদি তুমি এইভাবে খাতায় করতে যাও, এটা তো মানে কি বলে এটারে হিউজ সময় সাপেক্ষ ব্যাপার, তখন কিন্তু গ্যাঞ্জাম বাঁধবে। এই জন্য কি করবা, তখন চিন্তা করবা, একটু মাথায় খাটাবা যে ওকে ফাইন 24 দিনে। এবং জেনারেলি পরীক্ষায় এমসিকিউ যখন দেয় তখন ওইভাবেই দেয় যে ধরো কথার কথা 60 দিনে লাগে 1 অংশ কাজ করে, তাইলে পরে হচ্ছে 15 দিনে কত অংশ কাজ করবে? একটু টেকনিক খাটাইলেই হয়। তাহলে 60 দিনে 1 অংশ, 30 দিনে হাফ, 15 দিনে 1/4। আবার 3 ভাগেও করতে পারে, ধরো 60 দিনে কাজ করে তাহলে 20 দিনে কতটুকু কাজ করবে? একটু চিন্তা করো তো। তার মানে তুমি কি করবা, ওই যে 60 দিনে কাজ করে তাহলে উপরে 20 দিন করতে 20/60 লিখে দিবা, তাহলে কত হলো? 1/3, শেষ। তাহলে 20 দিনে 1/3 অংশ কাজ করে। একটু মাথাটা খাটাইতে হবে। ওকে চলো তারপরটা দেখি। এখন কথা হচ্ছে আমি কাজটা শুরু করছিলাম আমার 30 জন শ্রমিক দিয়ে, যাদের সাথে আমার কন্ট্যাক্ট ছিল যে তারা 24 দিনে কাজটা শেষ করে দিবে। তারা 6 দিন কাজ করলো, তারপর আরো 6 দিন তারা বৃষ্টির জন্য কাজ করতে পারে নাই, বন্ধ ছিল। তাইলে আমার তো কাজটা শেষ করতে হবে। এখন বলতেছি অবশিষ্ট কাজ নির্ধারিত সময় শেষ করতে হলে, নির্ধারিত সময় মানে কত? ওই যে 24 দিন বলা ছিল, এর মধ্যে তারা 6 দিন কাজ করছে আর 6 দিন বৃষ্টির জন্য কাজ করতে পারে নাই, তাহলে কয় দিন অলরেডি শেষ? অলরেডি আমার 6 + 6 মানে 12 দিন শেষ। তাহলে বাকি থাকলো কয় দিন? বাকি থাকলো 24 - 12 সমান 12 দিন। এখন এই যে 12 দিন আছে, আমার শ্রমিক আছে কয়জন? 30 জন, বাট আমার তো ডেডলাইন ওই 24 মানে 12, বাকি 12 দিনে শেষ করতে হবে। তাহলে বাকি 12 দিনে আমি যদি শেষ করতে যাই, তাহলে এই 30 জনের সাথে আর কতজন শ্রমিককে আমি অ্যাড করলে এই কাজটা আমার নির্ধারিত সময়ে উঠে আসবে বা কাজটা নির্ধারিত সময়ে শেষ করা যাবে? তার মানে বাকি কাজ আমাকে 30 জন মানে 12 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে এটা বের করতে হবে। এখন ভাই কাজ বাকি কতটুকু এইটা তো আমি জানি না। চলো এবার একটু চিন্তা করে দেখো যে আমরা একটু আগেই করছি কিনা, যে 6 দিনে কতটুকু কাজ করছিল? ওই যে বললাম 1/4 অংশ। তাইলে মোট কাজ যদি 1 অংশ হয়, তাইলে বাকি থাকতে কতটুকু অংশ? বাকি কাজ সমান 1 - 1/4 অংশ, ঠিক না? তাইলে লসাগু করো, 4 - 1 অংশ, তার মানে 3/4 অংশ। ওকে এবার ইনফরমেশন গুলো লিখে নিই। আমার লোক কয়জন? 30 জন।
শেষ করতে হবে কয় দিনে? 12 দিনে। এইবার আসো, তার মানে এই 3/4 অংশ কাজ 12 দিনে শেষ করতে গেলে আমাকে অতিরিক্ত আরো কতজন শ্রমিক অ্যাড করতে হবে, এটা আমাকে বের করতে হবে। এটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। বলো দেখি, এটা বের করো দেখি তোমরা পারো কিনা। কি হবে অ্যান্সার? যে 3/4 অংশ কাজ 12 দিনে শেষ করতে গেলে আমার আর কতটুকু শ্রমিক লাগবে, কতজন শ্রমিক লাগবে? একজন লিখছে স্যার হার্ড ম্যাথ করান প্লিজ। দেখো তোমার কাছে এটা ইজি মনে হইতে পারে, আবার অনেকের কাছে এটা কঠিন, ঠিক না? সো একটু ধৈর্য ধরতে হবে। আবার যাবো, হ্যাঁ। আর মূলত আজকে এগুলোর পাশাপাশি সাজেশনটাই ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে? দেখি তাইলে এটা কি জানি, নাজমা খানম, তুমি অ্যান্সারটা দাও, কমেন্টস করো দ্রুত। তাইলে আমার আর এক্সট্রা কতজন শ্রমিক লাগবে? ফার্স্ট নাজমা খানম 60 জন শ্রমিক। চলো তাহলে আমরা পরের পার্টে চলে যাই, সাজেশনটা আরেকটু ফলো করি আমরা। আচ্ছা, এরপরে আসে হচ্ছে পরিমাপ, একদম টপ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেকটা সূত্র মুখস্থ করবা, ক্ষেত্রফলের সূত্র মুখস্থ করবা, বর্গের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র মুখস্থ করবা, বর্গের পরিসীমা মুখস্থ করবা, ওজন পরিমাপের একক পড়বা, তলপথের আয়তন পড়বা। নাও তোমাদের এটা বেশি দরকার। উদাহরণ 6, 7 আর অনুশীলনের 22, 23, 24, 25, 26, 27 সবচেয়ে ভালো হয় যদি স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এক কাজ করো তো, স্ক্রিনশট নাও আর ডান লেখো, তাইলে আমরা ফার্স্ট আগাইতে পারবো। হ্যাঁ, উদাহরণ পড়বা 6 আর 7, অনুশীলনী 22, 23, 24, 25, 26 এবং 27। ওকে, ঠিক আছে, নেক্সট। আমি ম্যাথ করবো না, দেখাই। একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গ মিটার। এই টার্মটুকুই আমি শুধু বলবো। তোমাকে যখন বলবে যেটা বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আবার বর্গক্ষেত্রের পরিসীমা হইতে পারে আয়তক্ষেত্রের পরিসীমার সমান, কথার কথা। এই যে খেলাটা কোনটা কার সমান, এই জায়গাটাতে তোমরা ভুল করো, এই জায়গাটাতে ভুল করবা না। যদি বলে থাকে যে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তার মানে আমাকে একদিক থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, আবার আরেক দিক থেকে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। এই দুইটার মধ্যে কোনো একটাতে তোমাকে সংখ্যা দেওয়া থাকবে, অর্থাৎ তুমি অ্যাকুরেট গাণিতিক মানটা পাবা, হতে পারে 300, 400 এরকম। আর আরেকটার মান দেওয়া থাকবে না, সেইখানে তোমাকে অজানা চলকের যে ব্যাপারটা, হয়তো ক বলতে পারে, 3 ক বলতে পারে, এরকম আসবে। তারপরে তুমি সেখান থেকে পরিসীমা পাবা। দেন এই যে গাণিতিক যে মানটা পাইছো আর এইখানে চলক সম্বলিত যে মানটা পাইছো, যেহেতু বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা বের করছে এবং বর্গক্ষেত্রের পরিসীমা যেটা বের করছে, এই দুটো সমান, দ্যাট মিনস দিস ইজ ইকুয়াল টু দিস। এই দুটো পাশাপাশি বসাইতে হবে, এন্ড দেন এইখান থেকে তোমাকে ওই কয়ের মানটা বের করতে হবে, তুমি যেটাকে দৈর্ঘ্য বা প্রস্থ এই সিস্টেমে ধরছো। এইটা বের করতে পারলেই বাকিটুকু তুমি এমনিতেই বের করতে পারবা। ওকে, নাও স্ক্রিনশট নিয়ে নাও। মনে করো যদি আমি ধরো একদিন সকাল মানে ভোরে ফজরের নামাজ পড়ে 5টা থেকে মনে করো যে সকাল 10টা পর্যন্ত 5 ঘন্টা যদি আমি শুধু এই চ্যাপ্টারের সূত্রগুলো মুখস্থ করি, তাহলে কি মুখস্থ হবে না? একটু চিন্তা করো তো। তুমি যদি সাজেশন কি পরে আবার গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, গ্রুপে দেওয়া হবে। তুমি যদি ভোর 5টা থেকে 10টা পর্যন্ত 5 ঘন্টা শুধু এই চ্যাপ্টারের সূত্রগুলো মুখস্থ করো, একটু তুমি নিজে চিন্তা করো তো যে তোমার মুখস্থ হবে না? কে বলছে এটা? এটা বলছে হচ্ছে শামিমা খাতুন। চিন্তা করো তো মুখস্থ হবে কিনা। মুখস্থ হবে। তাহলে যদি মুখস্থ হয় ফাইন, তাহলে আমি 5 ঘন্টা পড়বো। হিসাব ফিস আমাকে তো 24 ঘন্টা 7 দিন 10 দিন মুখস্থ করা লাগবে না, 5 ঘন্টায় মুখস্থ করবো। ওকে, নেক্সট। আচ্ছা, এটার ফাইল দিয়ে দিব, সমস্যা নাই। আসো, ওকে।
এবার আসো ত্রিভুজের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ত্রিভুজের আবার পার্ট আছে, কি কি পার্ট? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা নর্মাল ত্রিভুজ। ওকে, তাহলে কি লিখলাম? ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হইতেছে তোমার হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বই এভাবে আছে, অথবা তুমি যদি ইজিলি চিন্তা করতে চাও তাইলে ভূমি গুণন উচ্চতা ভাগ হচ্ছে 2, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা এটা গুণ করে 2 দিয়ে ভাগ করলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবা। কারণ এত ইজি জিনিস পরীক্ষায় দিবে না। পরীক্ষায় সমদ্বিবাহু অথবা সমবাহু ত্রিভুজ থাকতে পারে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? b/4 √4a² মাইনাস b স্কোয়ার। কথা হচ্ছে স্যার তাইলে এখানে a কি আর b কি এটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে। b হচ্ছে, দেখো সমদ্বিবাহু মানে কি আমরা তো জানি, এই সমদ্বিবাহুর ক্ষেত্রে যে দ্বিটা আছে এই দ্বি মানে হচ্ছে 2, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে দুইটা বাহু সমান সেই দুইটা বাহুরতে একটাই দৈর্ঘ্য থাকবে, ঠিক না? এই b মানে হচ্ছে সেই বাহুর দৈর্ঘ্য, সেই দুইটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ b মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য। b মানে কি? সমান সমান বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে a মানে কি? a মানে ওই ত্রিভুজের ওই দুইটা বাহু বাদে আরেকটা যে বাহু আছে সেই বাহুর দৈর্ঘ্য। b/4 √4a² মাইনাস b স্কোয়ার। ওকে, নেক্সট সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করতো কি, সমবাহু ত্রিভুজের কয় বাহু সমান? সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান, এবং যেহেতু 3 বাহুই সমান তাই এর ক্ষেত্রফল হবে √3/4a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন এই যে 1 নম্বর অধ্যায় মূলদ অমূলদ সংখ্যা, 2 নম্বর অধ্যায় লাভ ক্ষতি এবং 3 নম্বর অধ্যায় পরিমাপের আমি যেই সাজেশনটা দিলাম এখানে, যেগুলো দেওয়া আছে এবং যে ম্যাথগুলো করাইলাম, আমি তোমাকে এতটুকু বলতে পারি এই চ্যাপ্টারগুলো থেকে এই ম্যাথগুলো করলে তুমি পরীক্ষায় 80 to 90% কোশ্চেন সলভ করতে পারবা। বাকি 10% ডিপেন্ড করবে তোমার প্রিভিয়াস প্রিপারেশনের উপরে। কেউ যদি বলে থাকে যে না একদম 100%, এটা ভুল কথা। তুমি নিজেও জানো ইটস ইম্পসিবল ব্যাপার, ঠিক না? বাট এখন থেকে বাকি দিনগুলো যদি তুমি একটু ফোকাস করতে পারো তাহলে পাটিগণিত থেকে যে কোশ্চেনে আসুক না কেন সেই কোশ্চেনগুলো তুমি সলভ করতে পারবা। আমার সাথে তোমাদের ক্লাস এ পর্যন্তই। এখন বীজগণিত এবং বাকি পার্টের জন্য তোমাদের সাথে আসবে রাজ স্যার, তিনি বাকি ক্লাসটুকু নেবেন। 5 মিনিট ব্রেক নিচ্ছি এবং ব্রেকের পরেই রাজ স্যার আসবেন এবং শুরু বাকি ক্লাসটুকু উনি করবেন। এর মধ্যে তোমরা একটু কমেন্টস করে জানাও যে আমার এই সাজেশনটুকুর পার্টটুকু এবং ক্লাসটুকু কেমন লাগছে। আর ইউ হ্যাপি উইথ দ্যাট? স্যার এই ফর্মুলা গুলো তো বইয়ে নাই, সব যদি বইয়েই থাকবে তাহলে তুমি তো হলো না আপু। জানতে হবে কিছু কিছু, বুঝছো? প্যারা নাই, তুমি আস্তে আস্তে শিখে যাবা। স্ক্রিনশট নিবা, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নাই, তোমাকে এই সাইজগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। আমি তোমাদের রাজ স্যার, অনেকদিন পরে আসলাম তোমাদের মাঝে। তো তোমরা আশা করি সবাই আমার কথা শুনতে পারতেছো এবং আমাকে দেখতে পারতেছো। আমি তোমাদের কমেন্ট দেখতেছি। তো তোমাদের এতক্ষণ তোমাদের অন্তর স্যার ক্লাস নিলেন। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখি আমি। আচ্ছা ঠিক আছে, যাক সবাই শুনতে পারতেছো। তো তোমাদের কিছুদিন আগেই মাত্র মডেল টেস্ট এক্সাম শেষ হয়েছে এবং কিছুদিন পর তোমাদের পরীক্ষার অ্যানুয়াল এক্সাম শুরু হবে, যেটাকে আমরা বার্ষিক পরীক্ষাও বলে থাকি। এখন তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হলো এই যে সামনে পরীক্ষা, তাই না? তোমরা অনেকে সবগুলো অধ্যায় মাশাআল্লাহ খুবই ভালো পারো আমি জানি, কিন্তু অনেকে আবার এমন আছো যারা একটু দুর্বল। যারা কি একটু দুর্বল তাদের জন্য আমি বলতেছি, তোমরা এমন কিছু সাবজেক্ট সিলেক্ট করো, এমন কিছু টপিক সিলেক্ট করো যেগুলো তোমরা খুব ভালো পারো।
মানে যেগুলো তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছো এবং যেগুলো থেকে তোমাদের ভুল যাবার সম্ভাবনা খুবই কম। তো এইরকম একটা অধ্যায় কিন্তু বীজগণিত, তাই না? আমরা যদি এই বীজগণিতের এই অঙ্কগুলো দেখি তাহলে তোমাদের খুব সহজেই বলে দিতে পারি যে এই বীজগণিতগুলা তোমরা যদি ভালোভাবে ক্লিয়ার হও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় একটা ভালো নাম্বার পাবা। ঠিক আছে? তাহলে এখন কথা হলো বীজগণিতের কোন অঙ্কগুলো আমরা দেখব বা কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট স্যার। তো দেখো এখানে তোমরা যদি দেখো 4.1 এর উদাহরণ 10 এবং 10-এর 1 এবং অনুশীলনীর কিছু অঙ্ক আছে 4.1 এর 21, 23, 24, 25, 26, 27, 28 এই অঙ্কগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আছে 4.2 এর কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলা কি খুবই ইম্পর্টেন্ট এবং এগুলা আছে। তো আমি তোমাদের কিছু অঙ্ক করাবো ইনশাল্লাহ। এর ভেতর তোমাদের পিতা পুত্রের অঙ্কটা খুবই আসে, এই অঙ্কটা তোমরা অনেকে জানো। আচ্ছা আমি তোমাদের একটু কমেন্ট নেই। আচ্ছা সবাই মাশাআল্লাহ অনেকেই আছো, তো চলো আমরা শুরু করে দেই। আচ্ছা তো তোমরা এখন বলো তোমাদের কোন চ্যাপ্টারটা সবচাইতে বেশি সহজ লাগে, আমাকে একটু জানাও তো বাচ্চারা, যে এই চ্যাপ্টারটা তোমাদের সবচাইতে বেশি সহজ লাগে, আমাকে একটু বলো যে আমাদের স্যার এই চ্যাপ্টারটা সবচাইতে বেশি সোজা লাগে। আমাকে একটু জানাও তোমরা। আচ্ছা দেখো আমি বীজগণিতে যাওয়ার আগে তোমাদের এই যে সরল সমীকরণের একটা অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো তোমরা কি আমার সাথে আছো বলো? স্বর্ণা কেমন আছো? তো চলো আমরা এই পিতা পুত্রের অঙ্কটা দিয়ে শুরু করি। ঠিক আছে, সরল সমীকরণ, তারপরে আমরা বীজগণিত, আমি জানি বীজগণিত অনেকবার করানো হয়েছে, বীজগণিতের সাথে এই পিতা পুত্রের অঙ্করও কিন্তু সমস্যা মিল আছে, সেই জন্য আমি এই অঙ্কটা নিয়েছি যেন তোমাদের সরল সমীকরণ এবং বীজগণিতের দুটা পার্টি একবার রিভিশন হয়ে যায় এই অঙ্কর মাধ্যমে। ঠিক আছে, তো তোমরা একটু কোশ্চেনটা ভালোভাবে দেখো, এখানে কি বলেছে। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। পিতার যে বয়স আছে সেটা পুত্রের বয়সের 6 গুণ। একটু ঘুরায়া বলছে, সহজ কথায় বললে ধরো আমি যদি তোমাদের বলি যে খুব সিম্পল ভাবে যদি বুঝাই যে ধরো পুত্রের বয়স এক্স বছর, ঠিক আছে, পুত্রের বয়স কত বছর? এক্স বছর ধরে নিলাম আমরা। এই এক্স এরই 6 গুণ হবে পিতার বয়স কত বছর, মানে কত গুণ? 6 গুণ, কারণ এখানে বলে দিছে যে পুত্রের বর্তমান বয়সের 6 গুণ হলো পিতার বয়স। ঠিক আছে, এই যে দেখো পুত্রের বয়সের বর্তমান বয়সের 6 গুণ হলো কি? পিতার বয়স। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি এক্স এর 6 গুণ মানে কি? এক্স গুণন 6, তার মানে কত হবে বাচ্চারা? 6x, তাই না? 6 কি? x। তাহলে আমাদের এখন সর্বপ্রথম কোশ্চেন যেটা বলেছে পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স নির্ণয় করো। পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স নির্ণয় করো। ঠিক আছে, তো তোমরা কি কোশ্চেনটা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও তোমরা কমেন্টে, যে তোমরা কি কোশ্চেনটা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও। তো আমাদের কিন্তু আমরা ধরি, আমরা পাশে রেখে নেই এবং এই সাইডে ধরে নেই যে ধরি আমাদের পুত্রের বয়স এক্স বছর। ঠিক আছে, পুত্রের বয়স কত বাচ্চারা? এক্স বছর, এটা আমি ধরে নিলাম। হ্যাঁ, এক্স বছর, পুত্রের বয়স এক্স বছর। তাহলে আমি আগেই বুঝিয়েছি, তাহলে পিতার বয়স কত হবে? পুত্রের বয়সের 6 গুণ, তার মানে 6x, তাই না? তাহলে পিতার বয়স
পিতার বয়স হবে কত বাচ্চারা? 6x বছর, তাই না? এটাই তো। এই পর্যন্ত আশা করি তোমাদের কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, আচ্ছা আচ্ছা দেখো কমেন্ট গুলা দেখতেছিলাম, যাই হোক দেখো তো এখন তোমরা যদি খেয়াল করো বাচ্চারা, এখানে কিন্তু আরেকটা কথা বলেছে, সেটা হলো পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স নির্ণয় করো। তার মানে আমাদের পিতার বয়সটা দেওয়া আছে যে পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স নির্ণয় করো। কার বয়স নির্ণয় করব? পুত্রের বয়স, মানে ছেলের বয়স নির্ণয় করব। তাহলে প্রশ্ন মতে কিন্তু আমরা লিখতেই পারি, প্রশ্ন মতে এই যে পিতার বয়স ইকাল টু কত বলতো? 42 বছর না? আমাদের কিন্তু বলে দিছে, সেটাই আমরা লিখলাম, ঠিক আছে? 42 বছর আমাদের কিন্তু কোশ্চেনে এটা বলে দিছে যে পিতার বয়স ইকাল টু কত? 42 বছর। এখন আমাদের ধরেছি এই যে পিতার বয়স 6x, যেটা ইকাল টু কত? 42 বছর, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন যে ব্যাপারটা, এখন এই যে এখান থেকে চাইলেই কিন্তু আমরা খুব সহজে পুত্রের বয়সটা নির্ণয় করতে পারবো। কিভাবে? এই যে 6 এর সাথে x কি আছে? গুণন, তার মানে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে x ইকাল টু কত হবে? 42 ডিভাইড বাই কত বাচ্চারা? 6 বছর, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখন যদি 6 দ্বারা 42-কে ভাগ দেই, সেটাই হবে আমাদের কি? আমাদের পুত্রের বয়স বের হয়ে যাবে। তার মানে 7 বছর, ঠিক আছে? তো আমরা কিন্তু পুত্রের বয়সটা কি করলাম? বের করে ফেললাম, ঠিক আছে? এখান থেকে আমরা পুত্রের বয়স পেয়ে গেলাম। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। এই পর্যন্ত কি সবাই বুঝেছো? আমাকে একটু বলো। ওকে, ঠিক আছে। তো দেখো আমরা পুত্রের বয়স পেয়ে গেলাম, আমাদের পুত্রের বয়স কিন্তু বের হয়ে গেল এখান থেকে। এখন বলেছে খ নাম্বারটা যদি তোমরা দেখো, একটু ভালোভাবে কোশ্চেনটা খেয়াল করো, এখানে অনেক কিছু বুঝার আছে। যে আমাদের খ নাম্বারটা তোমরা একটু ভালোভাবে দেখো বাচ্চারা, যে 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি 49 বছর হলে বর্তমানে তাদের বয়স নির্ণয় করো। মানে এই যে বয়সটা ছিল এটা তো আছেই, প্লাস এই বছর পরেই বলেছে যে 7 বছর পরে, কয় বছর পরে? 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 49 বছর। কত বছর বাচ্চারা? 49 বছর। তাহলে তাদের বর্তমান বয়স, মানে 7 বছর পরে তাদের যে বয়সটা হবে, সরি কোশ্চেনটা দেখতে ভুল করেছি, একটু খেয়াল করো, যে 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি আছে 49 বছর হলে বর্তমানে তাদের বয়সের নির্ণয় করো, ঠিক আছে? মানে তাদের বর্তমান বয়সটা চেয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এখন 7 বছর বয়সে তাদের বয়সটা কত হয়েছে সেটা আগে আমরা বের করব, ঠিক আছে? যে 7 বছর পরে তাদের বয়সটা কত হবে, মানে সেটা আগে আমরা লিখে নিই, যে 7 বছর পরে পুত্রের বয়স এবং 7 বছর পরে পিতার বয়স। ওকে, কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? আমি আবার একটু বুঝাই জিনিসটা, ভালোভাবে খেয়াল করো। যে আমাদের এখানে বলেছে যে 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি 49 বছর হলে, মানে এখন থেকে 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি 49 বছর। তাহলে তাদের বর্তমান বয়স কত? এখন 7 বছর বয়সে তাদের দুজনের বয়সটা কত, এটা আমরা যদি যোগ করে বের করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা বর্তমান বয়সটা বের করতে পারবো। কিভাবে বের করব দেখো, একটু খেয়াল করো। ওকে, আচ্ছা একটু খেয়াল করো বাচ্চারা। তো দেখো
আমি লিখি 7 বছর পর পুত্রের বয়স কত হবে বলো তো? ওই যে আমরা বের করেছিলাম 7 বছর পুত্রের বয়স ধরেছিলাম কত, এক্স, তার মানে 7 বছর পরে কত হবে, এক্স প্লাস 7। ঠিক আছে, এক্স প্লাস 7, এটা হলো পুত্রের বয়স। তাহলে এখন কত হলো, পিতার বয়স কত হবে? তাহলে 7 বছর পরে পিতার বয়স হবে কত, 6x প্লাস 7, তাই না? এটাই তো কারণ, কি আমরা ধরে নিয়েছিলাম যে পুত্রের বয়স x বছর এবং পিতার বয়স 6x, কারণ 6 গুণ। তাহলে তার সাথে 7 বছর যোগ করলে তো আমরা 7 বছর পরের বয়সটা পাবো, তাই না? এই আর কি। তাহলে এখন দেখো, এখন আবার বলেছে 7 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 49 বছর। কত বছর বাচ্চারা? 49 বছর। মানে এই যে বয়সটা আছে 7 বছর, ঠিক আছে, 7 বছরে পিতার বয়স এবং পুত্রের বয়স একত্রে করলে যে বয়সটা হবে সেটা হবে 49। কত হবে? 49। ঠিক আছে, পিতা ও পুত্রের বয়স একত্রে করলে যে বয়সটা হবে সেটা কত হবে? 49। ওকে, তাহলে দেখো আমরা লিখি প্রশ্ন মতে x plus 7 49 বছর, তাই না? এটাই তো আছে, তাদের বয়স একত্রে করলে আমাদের 49 বছর বয়স হবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা কি করব, খুবই সোজা। আমরা কি ব্র্যাকেটটা তুলে দেই, x plus 7 plus 6x plus 7 ইকুয়াল টু কত আছে বাচ্চা? 49। ওকে, তাহলে এখন আমরা 6x আর 6x যদি 6x এবং x যদি যোগ করি আমাদের কত হয়? 7x। তাই না? 7x এবং 7 যোগ করলে কত হবে আমাদের? 13। ঠিক আছে, আমরা কি করলাম, আমরা একটু যদি খেয়াল করো তোমরা বাচ্চারা, আমরা এই যে x ছিল, তাই না, x এর সাথে 6x যোগ করলাম, তাহলে কত হলো? 7x, এবং 7 আর 7 যোগ করলাম, আমাদের হলো, ও সরি, এখানে একটা মিস্টেক করে ফেলেছি, 14 হবে, ম্যান ইজ মর্টাল, 14। ঠিক আছে, আমরা যোগ করলাম, এখন আমরা 7 যোগ করলাম, 7 যোগ করলে 14 হলো। এখন আমরা কি করব, এখন এই যে 14টা আছে আমরা ওই পাশে নিয়ে যাব, তাই না, পক্ষান্তর করব, তাহলে চিহ্নের কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে 7x আছে, আমাদের 49 বিয়োগ হবে কত? 14। বিয়োগ দাও, কত হবে বলো? কত হয়? আমাদের হয় 35। আমাদের হয় 35। এখন দেখো x এর সাথে 7 কি আছে? গুণন আছে, তাহলে ওই পাশে যায় কি হবে? ভাগ হবে। তার মানে x ইকুয়াল টু হবে 35 ভাগ 7। ওকে, তাহলে আমাদের কত হলো? 35।
মানে 35 কে যদি আমরা 7 দ্বারা ভাগ দেই আমাদের হবে কত? 5, তাই না? 5। তার মানে আমরা এক্স মানে পুত্রের বয়স কিন্তু পেয়ে গেলাম, যে পুত্রের বয়স 7 বছর পরে যদি এত হয় তাহলে সেই ক্ষেত্রে তার বয়স হবে 5 বছর। এখন পুত্রের বয়স যেহেতু পেয়েছি তার মানে কি পিতার বয়সও পাবো, কারণ কি পিতার বয়স জানি আমরা 6x। তাহলে আমরা লিখতে পারি অতএব পুত্রের বয়স, মানে পুত্রের বয়স তো পেলামই, অতএব পুত্রের বয়স বয়স 5 বছর, 5 বছর। তাহলে পিতার বয়স হবে কত? 6x, অর্থাৎ x মানে কত? x হলো পুত্রের বয়স। তাহলে আমরা x এর জায়গায় পুত্রের বয়সটা বসিয়ে দেই, 6 × 5 = 30। ঠিক আছে? তো আমরা কিন্তু পিতা এবং পুত্রের বয়স পেয়ে গেলাম। খুবই সিম্পল একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো বাচ্চারা অনেক ভুল করে, কারণ পিতা ও পুত্রের বয়সের মধ্যে প্যাচ এটা তারা ধরতে পারে না। তো দেখো আমরা আবার একটু বুঝায় দেই ব্যাপারটা যে কি করা হয়েছে। দেখো খুবই সিম্পল, যে আমাদের বলা হয়েছিল কোশ্চেনে, তোমরা যদি একটু খেয়াল করো সবাই, যে আমাদের বলা হয়েছে যে পিতার বর্তমান বয়স যদি ভালোভাবে দেখো, যে 7 বছর পরে তাদের বয়সের সমষ্টি যদি 49 হয় সেই ক্ষেত্রে তাদের বর্তমান বয়সটা কত। এখন 7 বছর পরে তাদের বয়সটা কত হবে সেটা তো আগে আমাদের জানতে হবে, তাই না? তো সেই জন্য আমরা 7 বছরটা যোগ করে নিয়েছি, যে বর্তমান যে আমরা ধরেছি তার সাথে 7 যোগ করেছি, পিতার সাথে পুত্রের সাথে। তারপর আমাদের বলে দিয়েছে যে তাদের সমষ্টি কাল টু 49, আমরা সেটাই করেছি, যে আমাদের পুত্রের যে বয়স আছে, মানে প্রশ্ন মতে আমরা ধরে নিয়েছি যে আমাদের দুজনের যে বয়সের সমষ্টিটা আছে সেটা ইকুয়াল টু 49। তো এখানে ক্যালকুলেশন করেছি আমরা, x এর সাথে 6x যোগ করেছি, যেখান থেকে হয়েছে আমাদের কত? 7x, এবং 7 যোগ করলে কত হয়? 14 হয়। আমরা যোগফলটা লিখলাম, লেখার পরে আমরা 14টা ওই পাশে নিয়ে গেলে কি হবে? বিয়োগ হবে 35, মানে 49 থেকে যদি 14 বাদ দিয়ে কত হয়? 35। এখন এই যে বিয়োগটা দিলাম, তাই না? দেওয়ার পরে আমরা 7 দ্বারা আবার 35কে কি করে দিলাম? ভাগ করে দিলাম। তাহলে আমরা পুত্রের বয়স পেয়ে গেলাম। এখন পুত্রের বয়স থেকে আমরা খুব সহজেই পিতার বয়সও বের করে ফেলতে পারি। আচ্ছা, তোমাদের সাগর ভাই একটু তোমাদের সাথে একটু কথা বলবে। তো আচ্ছা, তোমাদের হচ্ছে রেজাল্টে রেজাল্ট তো তোমাদের দেওয়া হয়েছিল, তো রেজাল্ট হচ্ছে পুনরায় আমরা রিচেক দিচ্ছি। অনেকের হচ্ছে দেখা যাচ্ছে সাবমিটের প্রবলেম হয়েছে, রেজাল্ট দেখতে পাচ্ছ না। তো গ্রুপে যদি কারো এমনটা থাকে, সি অ্যান্সার অপশন আছে, সি অ্যান্সার অপশনে গিয়ে দেখবা যে তোমার রেজাল্টটা ঠিক আছে কিনা। যদি রেজাল্টের কোনো সমস্যা থাকে গ্রুপে জানাবা, আমরা রিচেক দিচ্ছি। তো এরপর হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট আবার সবার দেওয়া হবে। প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ এ কত পাইছো, সিকিউতে কত পাইছে, এসকিউতে কত পাইছো, সবগুলো টোটালি দেওয়া হবে। যদি কারো রেজাল্ট নিয়ে সমস্যা থাকে গ্রুপে অবশ্যই জানাবা। হ্যাঁ, সবাই এখন ক্লাস করো। তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে গেল আমাদের সাগর ভাই। তো তোমরা অবশ্যই প্যানিক হবে না, কারণ সাগর ভাই অনেক ভালোভাবে তোমাদের খাতাগুলো পর্যবেক্ষণ করতেছে। ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের খাতার যে নাম্বারগুলো আছে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ এ পর্যন্ত আসলাম। এখন দেখো এই যে অঙ্কটা আছে, পরবর্তী অঙ্কটা কি বলেছে তোমরা যদি দেখো, তাদের বর্তমান মোট বয়স 63 বছর হলে 10 বছর পরে তাদের বয়স নির্ণয় করো। ঠিক আছে? মানে সেম অঙ্ক, জাস্ট আগে ছিল 7 বছর, এখন বলেছে কত বছর? এখন বলেছে তাদের মোট বয়স 63 বছর হলে 10 বছর পরে। মানে একই নিয়ম, এটা আশা করি তোমরা পারবা, তো এটা আমি করে দিলাম না। এখন দেখো তোমাদের আমি সরল সমীকরণের একটা অঙ্ক করাইলাম, যেখানের মাধ্যমে তোমরা বীজগণিতেরও একটু কি পাইলা? টাচ পাইলা। তাহলে এখন আমরা পরবর্তীতে যদি যাই, আচ্ছা তোমরা কি আমার ম্যাথ বুঝেছো নাকি একটু আমাকে জানাও তো। তোমাদের
কমেন্ট কেন আমি পাচ্ছি না, একটু আমাকে বলো কে কে আছো, একটু আমাকে জানাও। একটু আমাকে জানাও তোমরা কি আমারে বুঝেছো নাকি ম্যাথটা? সবাই কি ঘুমিয়ে গেলা নাকি বলো? ওকে, যাই হোক, চলো আমি তোমাদের পরবর্তী যে ম্যাথটা আছে সেটা করাই। একটু যদি খেয়াল করো তোমরা সবাই, দেখো কি বলেছে। এটা একটা ম্যাথ আছে যে দৈর্ঘ্য পরিমাপের কয়টি পদ্ধতি প্রচলিত এবং কি কি। দৈর্ঘ্য পরিমাপে সাধারণত দুইটি পদ্ধতি প্রচলিত, তাই না? একটা হলো ব্রিটিশ পদ্ধতি এবং আর একটা হলো ম্যাট্রিক পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতি সাধারণত 10-এর গুণিতক বলা হয়, মানে 10-এর গুণিতক আকারে এটাকে হিসাব করা হয় আর কি। তোমরা সবাই জানো যে 1 কেজি সমান ইকুয়াল টু 1000 গ্রাম, এরকম আর কি, তাই না? এগুলো কনভার্ট করা খুবই সহজ ব্যাপার। এগুলা খুব সহজেই মনে করো মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে কিলোমিটার, এরকম ভাবে কি করা যায়, মানে বের করা যায়। এটা আমরা আগেও করেছি। তো এই পদ্ধতিটা অনেক ইজি, ম্যাট্রিক পদ্ধতিতে যে কোনো কিছু পরিমাপ করা। আর ব্রিটিশ পদ্ধতিতে সাধারণত ব্রিটিশরা মানে ইংল্যান্ড, আমেরিকা, এই দেশের মানুষগুলো ব্যবহার করত, যেগুলো বর্তমানে খুব কম ব্যবহার করা হয়, বাট তাদের দেশে তারা এখনো এটা ব্যবহার করে। ঠিক আছে, এটা তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেনে মাঝে মাঝে আসে যে দৈর্ঘ্য পরিমাপের একক কি কি। তো দৈর্ঘ্য পরিমাপের একক সাধারণত দুটি। ঠিক আছে, একটা আমি বুঝাইলাম যে ম্যাট্রিক পদ্ধতি এবং আর একটা কি ব্রিটিশ পদ্ধতি। তারপরে দেখো আর কি আছে আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন, যদি আমি দেখি তোমাদের যে 10 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এটাও তোমরা পারবা, এটা আমি আর করাবো না, কারণ 1 ইঞ্চি সমান আমরা যদি জানি কত 2.54 সেন্টিমিটার, তাহলে 10 ইঞ্চির সাথে সেটা গুণন করলেই আমরা 10 ইঞ্চিটা পেয়ে যাব, তাই না? যে 10 ইঞ্চি সমান এত সেন্টিমিটার। আচ্ছা, এটা দেখো, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে যে একটি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10.95 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। একটি বর্গাকার, ঠিক আছে, একটা কি বাচ্চারা, একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 10.95 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এখন বর্গাকার কি, যার 4টি বাহু সমান। বর্গাকার বলতে কি বোঝায়? যার 4টি বাহু সমান, তাই না? যার যার 4টি বাহুই কি বাচ্চারা সমান। ঠিক আছে, যার 4টি বাহুই সমান এবং এবং প্রত্যেকটা কোণ কি বাচ্চারা সমকোণ। প্রত্যেকটা কোণ কি বাচ্চারা সমকোণ। সমকোণ, তাই না? তাকে বলা হয় আমাদের বর্গাকার। ঠিক আছে, বর্গাকার বলা হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আমাদের কিন্তু একটি বাহুর দৈর্ঘ্যই দেওয়া আছে, এবং মনে রাখবা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বললে সেই ক্ষেত্রে সূত্রটা হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্যের সূত্র কি, যে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ওকে, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে, তার মানে আমাদের এই যে 10.95 মিটার আছে সেটাকে যদি আমরা স্কয়ার করি, তাই না, তাহলে আমাদের কত হবে? 10.95 মিটার যদি আমরা স্কয়ার করি, তাহলে আমাদের যেটা হয় সেটাই হলো আমাদের কি, এটার ক্ষেত্রফল। ঠিক আছে, আমি আবারও বলি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি তোমাদের নির্ণয় করতে বলে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি বাচ্চারা? এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে মনে রাখবা যেখানে একটি বাহু দিয়ে দিবে সেটাকে জাস্ট তোমাদের স্কয়ার করতে হবে, হোল স্কয়ার করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে হোল স্কয়ার করি, তাহলে দেখো
আমাদের কত হবে 10.95 হোল স্কোয়ার দিলে হবে আমাদের 1119.90, ঠিক আছে? আমাদের এটা হয় এত বর্গ মিটার, ঠিক আছে? বর্গ মিটার। ওকে, তাহলে এটা গেল আমাদের কি একটি বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে মানে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি তোমাদের নির্ণয় করতে বলে তাহলে তোমরা কিভাবে নির্ণয় করবা এগুলা একটু দেখবা, ঠিক আছে? মানে এরকম সংক্ষিপ্ত কোশ্চেন গুলাই কিন্তু আসে তোমাদের। যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন তোমাদের কিন্তু এই ব্যাপারগুলো অনেক ভালোভাবে বুঝিয়েছিলাম, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাস্ট বি পরীক্ষার আগে পড়ে যাবা, এখান থেকে কিন্তু তোমরা মার্ক পাবা, বুঝছো? পরবর্তীতে দেখো কি বলেছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রস্থ 5.5 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আয়তাকার কি? আয়তাকার হলো যার বিপরীত বাহুগুলো সমান এবং প্রত্যেকটা কোণ কি সমকোণ। আয়তকার কি? যার বিপরীত বাহুগুলো সমান। মানে কি, ধরো এটা একটা আয়তকার, এটা ধরো একটা আয়তকার ক্ষেত্র, এটা কি হবে, এর বিপরীত বাহুগুলো কি হবে, সমান হবে। মানে এটা সমান হবে এবং এটা সমান হবে, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, তাই না? এই ক্ষেত্রে সূত্রটা কি? এই ক্ষেত্রে সূত্র হলো ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া নেই। তো আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি যে দেওয়া আছে প্রস্থ ইকুয়াল টু আমাদের কত? প্রস্থ ইকুয়াল টু দেওয়া আছে 5.5 মিটার। এটা একটু কাটাকাটি হয়ে গেল। আচ্ছা, আমি আবার একটু লিখে দেই সুন্দরভাবে, তাহলে আরো ভালো করে বুঝবা। যে আমরা জানি দেওয়া আছে, দেখো আমরা লিখি যে দেওয়া আছে প্রস্থ কত দেওয়া আছে বাচ্চারা যদি খেয়াল করো, 5.5 মিটার। ওকে, এটা আমাদের দেওয়া আছে 5.5 মিটার আমাদের দেওয়া আছে। প্রস্থ 5 পয়েন্ট কত মিটার? 5 মিটার। তাহলে এখন আমাদের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এই যে প্রস্থ আছে এর দ্বিগুণ। তাহলে আমরা কিন্তু বলতে পারি অর্থাৎ দৈর্ঘ্য ইকুয়াল টু 5.5 এর দ্বিগুণ, তার মানে কি 2 দ্বারা গুণ, তাই না? কত হবে? যদি আমরা গুণন দিয়ে দেই 5.5 গুণন 2 11, তাই না? 11 মিটার। ওকে, তাহলে দেখো আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং প্রস্থ পেয়ে গেলাম। এখন আমাদের ক্ষেত্রফল কি? আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। মানে দৈর্ঘ্যের সাথে আমরা যদি প্রস্থ গুণন দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল, তাই না? তাহলে আমরা এখন এখানে লিখি যে অতএব আয়তকার বাগানের ক্ষেত্রফল
ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ মিটার মিটার। এবং এই যে আমরা দৈর্ঘ্যের মান কিন্তু আমরা বের করেছিলাম যে দৈর্ঘ্য হলো 11 মিটার আর প্রস্থ হলো আমাদের 5.5 মিটার। তাই না? তাহলে কত হবে? আমাদের উত্তর হবে 60.5 মিটার, মানে বর্গ মিটার। ওকে, এইভাবে তোমরা এই জিনিসগুলা মনে রাখবা, ঠিক আছে? দৈর্ঘ্য মানে আয়তকার ক্ষেত্রফলের সূত্র কিন্তু আলাদা এবং বর্গাকারের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আলাদা। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, মানে একটি মাত্র বাহুর হোল স্কয়ার। এবং আয়তকার বাগানের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে? তো এই জিনিসগুলা একটু মাথায় রাখবা যেন তোমাদের ভুল না হয়। ওকে, তো দেখো আমরা মোটামুটি আমাদের ক্লাসের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো এখন যদি আমি দেখি তোমাদের বীজগণিতের জন্য আমি একটা অঙ্ক রেখেছি। তো এই যে এই অঙ্কগুলো আছে, এই অঙ্কটা আমি ইনশাআল্লাহ তোমাদের করাবো। তো আমি তোমাদের দেখতে পাচ্ছি। আচ্ছা, কোথায় বুঝো নাই একটু বলো। পারভিন আক্তার, বুঝিনি, কোথায় বুঝো নাই বলো। পারভিন আক্তার, কোথায় বুঝো নাই একটু বলো বাবা। আচ্ছা ঠিক আছে, জিনিসটা খুবই সোজা। দেখো আমি তোমাদের আগেও বুঝাইলাম, আবার একটু ক্লিয়ার করি যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, মানে একটি মাত্র বাহু হবে এবং সেটার উপরে স্কয়ার হবে শেষ। এবং ক্ষেত্রফল ইকুয়াল টু হবে কি আমাদের, মানে আয়তকার বাগান না, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন শেষ। আয়তকার বাগানের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, তো দেখো এই জিনিসগুলো খুবই সোজা আর কি। এখন দেখো আমি তোমাদের বীজগণিত করাই একটা। দেখো এখানে বলেছে আমাদের যে l ইকুয়াল টু 5x প্লাস 4 এবং m ইকুয়াল টু 5x মাইনাস 4 এবং n ইকুয়াল টু আমাদের 25x স্কোয়ার প্লাস 16 এবং r ইকুয়াল টু 25x স্কোয়ার প্লাস 20x প্লাস 16। এই চারটি বীজগণিতিক রাশি। তাহলে আমাদের বলেছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 কে l দ্বারা গুণ করো, ঠিক আছে? মানে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 কে আমরা কি দ্বারা গুণ করব? l মানে কি? l মানে হলো 5x প্লাস 4 দ্বারা কি করব? আমরা গুণন করব, ঠিক আছে? তো চলো আমরা গুণন করি। এই নিউ পেজ থেকে শুরু করি, ঠিক আছে? ব্যাপারটা খুবই সোজা, জাস্ট একবার রিক্যাপের জন্য পড়াচ্ছি আর কি। দেখো খেয়াল করো খুব ভালোভাবে। আমাদের বলেছে যে আমরা লিখে নিই যে দেওয়া আছে প্লাস 4, ঠিক আছে? এবং আমাদের বলেছে এটা দ্বারা আমাদের এই যে ক নাম্বার যে রাশিটা আছে সেটাকে কি করব? গুণন করব। তাহলে অতএব আমরা সরাসরি গুণন দেই। অতএব x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 গুণন আমাদের বলেছে গুণন কি? 5x প্লাস 4। দেখে আমাদের 5x প্লাস 4 দ্বারা কি করতে হবে? গুণন করতে হবে। ওকে, তাহলে আমরা গুণন করি। চলো দেখো গুণন করার নিয়মটা কিন্তু খুবই সোজা। আমরা একটা সংখ্যা দ্বারা প্রথমে একটা রাশি গুণন করব, তারপর আরেকটা সংখ্যা দ্বারা এটাকে গুণন করব, ঠিক আছে? আমি তোমার দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকেই গুণন করতেছি, কারণ এটা আমাদের অঙ্কটা একটু ছোট হয়ে আসবে। দেখো দ্বিতীয় রাশি তোমরা যদি খেয়াল করো বাচ্চারা, দ্বিতীয় রাশিতে প্রথম সংখ্যাটা আছে বা প্রথম পদটা আছে 5x। তার মানে কি 5x দ্বারা আমরা এই সম্পূর্ণ রাশিটাকে কি করব? গুণন করব। সম্পূর্ণ রাশিটাকে কি করব? গুণন করব। তাহলে গুণন করি, চলো, যে 5x
এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। এটাকে কি করলাম আমরা গুণন করলাম। তারপরে আমাদের কি আছে, তারপরে আমরা গুণন করব আমাদের +4 দ্বারা আমাদের এই রাশিটাকে আবার গুণন করব। ঠিক আছে, +4 দ্বারা আমাদের এই একই রাশিকে গুণন করব। তো করি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। ওকে, 2x মাইনাস 3। এই তো ঠিক আছে, এটাকে জাস্ট কি করব আমরা গুণন করা। যদি এই রাশিটাকে গুণন করি কত হয়, 5x দ্বারা এক্স স্কোয়ারে গুণন করলে হবে 5x কিউব, তাই না? আমরা জানি গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। সেজন্য এখানে আছে স্কোয়ার এবং এখানে আছে 1, তার মানে দুইটা যোগ করলে হবে কি কিউব। এখন দেখো প্লাস আছে, তাই 2 দ্বারা 5কে গুণন করলে কত হবে 10, তার মানে 10x স্কোয়ার, এবং এটা হবে মাইনাস, এবং 3 5 কত হবে 15x। ওকে, তাহলে এটা আমাদের বের হলো, আমরা 5x দ্বারা এই তিনটা রাশিকে গুণন করে দিলাম। এখন দেখো প্লাস আছে, তার মানে প্লাস 4x স্কোয়ার প্লাস 4 দুগুণে 8x, এবং প্লাস মাইনাসে মাইনাস, 3 4 কত হয় 12 হয়। ঠিক আছে, এই তো আর কি। তাহলে দেখো আমাদের 5x স্কোয়ার আছে, 10x স্কোয়ার আছে, তাই 10x স্কোয়ার এবং 4x স্কোয়ার যদি আমরা যোগ দেই তাহলে আমাদের কত হবে 14x, তাই না? 14x স্কোয়ার আমরা যোগ করে দিলাম যে 5x কিউব প্লাস 10x স্কোয়ার, এবং এই যে 4x স্কোয়ার আমাদের যোগ দিলে কত হবে 14x স্কোয়ার, 14x স্কোয়ার। ঠিক আছে, আমরা যোগ দিয়ে দিলাম। এখন কত আছে -15x, এবং আমাদের আছে হলো +8x, তাহলে 15x আছে মাইনাস এবং 8x আছে প্লাস, তার মানে বিপরীত সংখ্যা আছে, মানে বিপরীত চিহ্ন আছে। তাহলে বিপরীত চিহ্ন থাকলে কি হবে, বিয়োগ হবে। তাহলে 15 থেকে 8 বাদ দিয়ে কত থাকে বলো, আমাদের হবে 7, তাই না? তাহলে -7x, আর আমাদের থাকলো কত, আমাদের হলো -12। এই তো ঠিক আছে, তো এটা হলো আমাদের দুটির গুণফল। ওকে, তাহলে দেখো এখান থেকে কিন্তু আর কিছু ছোট করা যায় না, তো আমরা এই পর্যন্ত রেখে দিলাম, মানে এটাই আমাদের কি অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, তো লাস্ট অঙ্ক এখন আমি করব তোমাদের। দেখো এটা পারলে ইনশাআল্লাহ তোমরা পরেরটাও পারবা। আমাদের বলেছে mr = 125 x³ এবং -64, এটাকে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। মানে mr = যে এটা, সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা প্রমাণ করি, চলো। আমাদের প্রমাণটা যদি একটু দেখো তোমরা, আচ্ছা খেয়াল করো বাচ্চারা, আমরা সরাসরি লিখবো, একদম দেওয়া আছে লিখলাম না, সরাসরি লিখি। লেফট হ্যান্ড সাইড m এর মান কত আছে, m এর মান দেওয়া আছে 5x -4, এবং আমাদের দেওয়া আছে r এর মান দেওয়া আছে কত, r এর মান দেওয়া আছে 25x স্কোয়ার প্লাস, ওকে, এই তো আর কি আমাদের অঙ্ক দেওয়া আছে। এখন আমরা এটা গুণন করবো, আমাদের কি তোলা ঠিক আছে, 25x স্কোয়ার প্লাস 20x প্লাস 16। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যদি এই প্রথম রাশিটা দ্বারা কি করব, সেম আগের মতন দ্বিতীয় রাশিটাকে গুণ করব। আমরা একটা একটা করে করব, মানে 5x দ্বারা প্রথমে এটাকে করব, তারপরে 4 দ্বারা এটাকে করব। ওকে, তাহলে দেখো কি হয় আমাদের, তার মানে 5x দ্বারা গুণন করব আমরা 25x স্কোয়ার প্লাস 20x প্লাস 16। ঠিক আছে, এবং
-4 দ্বারা গুণন করব এই একই রাশিকে 25 x² প্লাস 20x প্লাস 16 গুণন করি এখন। 5 দ্বারা 25 কে গুণন করলে কত হয়? 5 গুণন 25 125। তাহলে দেখো আমরা গুণন করতেছি ধাপে ধাপে, তারপর তোমাদের একটু বুঝাবো আমি। 125 x কিউব হয়ে যাবে প্লাস 20 দ্বারা যদি 5 কে গুণন করো আমাদের হবে 100 x²। ওকে, এবং 5 দ্বারা যদি 16 কে গুণন করো হবে 80 8x। কত আছে? মাইনাস আছে, এখন কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে, তাই না? তাহলে 4 5 কত হবে? মানে 4 দ্বারা 25 কে গুণ দিলে কত হবে? 100 x² প্লাস 4 দ্বারা যদি 20 কে গুণন দাও কত হবে? 4 দ্বারা 20 কে গুণন দিলেও হবে 100x। এখানে আছে মাইনাস আছে, সেই জন্য এখানেও কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 100x। ঠিক আছে, 100x হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এবং 4 দ্বারা 16 কে গুণন দাও, 16 আমাদের মাইনাস আছে, এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে 64। ওকে, তাহলে দেখো এখন এই দেখো 100x² এবং 100x² কি হলো? ভ্যানিশ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের থাকলো কি? তোমাদের থাকলো হলো 80x। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের 5x দ্বারা আমরা এটা গুণন করলাম। আমরা একটু গুণনটা দেখি যে ঠিক আছে নাকি আমাদের। তাহলে 5 × 25 125, 5 গুণন 20 20। বাচ্চারা দেখো জিনিসটা আমাদের হয়ে গেছে। ওকে, তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের কিন্তু 125 x² রয়ে গেল এবং থাকলো কত? প্লাস আমাদের 80 ভেতর থেকে মাইনাস 100x আছে, 100x এর ভেতর থেকে যদি 80 আমরা বাদ দেই আমাদের থাকে মাইনাস 20x, তাই না? এবং মাইনাস 64 থাকে। তার মানে আমরা দেখতেছি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এখানে প্রমাণিত না। আচ্ছা, এখন দেখো তোমাদের কিন্তু এতদিন অনেক ক্লাস হয়েছে, আমি যদি তোমাদের বলি তাহলে মানে এই যে ক্লাসগুলো হইলো, তাই না? তোমাদের এখন সামনে পরীক্ষা, অ্যানুয়াল এক্সাম, তো তোমাদের এখন কি করবা? আমি একটু তোমাদের শেষ একটা টিপস দিতে চাই। সাজেশন তোমরা গ্রুপে পেয়ে যাবা, দিয়ে দেওয়া হবে। সেই টিপসটা হলো যে দেখো চায়নায় একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো আমার ওই 100টা জিনিসের দ্বারা ক্ষতি নেই যেটা তোমরা একবার প্র্যাকটিস করেছো, আমার সেই একটা জিনিস দ্বারা ক্ষতি আছে যেটা তুমি 100 বার প্র্যাকটিস করেছো। এর মানে হলো তুমি যদি আমি বলি তুমি যে ম্যাথটা সবচেয়ে বেশি ভালো পারো পরীক্ষার আগে সেই ম্যাথগুলোই ভালোভাবে করো, যেগুলো একটু কম পারো ওইগুলা এখন এক্সামের আগে মানে কম পারো ট্রাই করো, কিন্তু যেগুলো একদমই পারো না ওইগুলা করো না। ঠিক আছে, এখন যেগুলো ভালোভাবে পারো ওইগুলা বারবার রিভিশন দাও যেন ওইগুলা তোমার পরীক্ষায় বাধা না হয়, মানে ওইগুলা যেন আসলে তোমরা একদম 100-এ 100 পাও। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, সাজেশন আছে সেগুলো একটু ফলো করবা, মানে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো একটু দেখবা, তাহলে ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই থাকছে তোমাদের সাথে, ইনশাআল্লাহ সামনে আবারও কোনো ক্লাসে দেখা হবে। যে কোনো সমস্যা হলে আমাদের হেল্পলাইনে তোমরা কল দিবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এডু পরিবারের সাথে থেকো। আসসালামু আলাইকুম।